গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরাম আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ওয়াসিম গত বছরের এই দিনে মুরাদপুরে পুলিশ ও সাদা পোশাকধারীদের হামলায় নিহত হন। মৃত্যুর 1 বছর পার হলেও তার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা যায়নি। তার আত্মত্যাগের যথাযথ মূল্যায়নও হয়নি বলেও অভিযোগ পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি জোসনা আক্তার। ছেলে ওয়াসিম আকরামের ছবি বুকে নিয়ে দিন কাটে তার। সন্তান আর ফিরবে না মায়ের কাছে। ওয়াসিমের কথা মনে পড়লে নীরবে চোখের পানি ফেলেন মা। এখন জোসনা আক্তারের একমাত্র চাওয়া সন্তান হত্যার বিচার। জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিমকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি সরকার, এমন অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। আমরা আসলে নিহত পরিবারকে এভাবে মূল্যায়ন করতে পারি না, এটা আমাদের আসলে দুঃখের বিষয়। আমরা কক্সবাজার একটা জুলাই মঞ্চ চাই, যেটার নামকরণ হবে শহীদ ওয়াসিম জুলাই মঞ্চ। বা শুধুমাত্র ওয়াসিম না, কক্সবাজারে 4 জন শহীদ হয়েছে, আমরা তাদের নামে এক একজনের নামে এক একটা জায়গা আমরা ভিত্তি স্থাপন করার প্রস্তাব দিয়েছি। শহীদ ওয়াসিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর 1 সপ্তাহ আগে ভারতের মেঘালয়ে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। ওয়াসিমের পিতামাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা ওয়াসিম ছিলেন চট্টগ্রাম কলেজের স্নাতক 3য় বর্ষের ছাত্র। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধানের কয়েকটি মৌলিক ধারা পরিবর্তনে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষ নিয়ে একমত হলেও ক্ষমতা নিয়ে ঐক্যমত্য হয়নি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব তথ্য দেওয়া হয়। ফেব্রুয়ারিতে গঠিত ঐক্যমত্য কমিশনের মেয়াদ এ মাসেই শেষ, কিন্তু এখনও অনেক মৌলিক বিষয়ে একমত হয়নি রাজনৈতিক দলগুলো। মঙ্গলবারের আলোচনায় ছিল তত্ত্বাবধায়ক সরকার সহ বেশ কয়েকটি ইস্যু। বৈঠক শেষে রাজনীতিবিদরা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনে একমত হয়েছে দলগুলো, তবে গঠন প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া সংসদের উচ্চকক্ষ সদস্যদের ক্ষমতা নিয়েও দ্বিমত রয়েছে দলগুলোর। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার এন্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। এই যে 6টার নাম বললাম, এই 6টার ভিতরে 5টা দলেই পিআরের পক্ষে। সুতরাং পার্সেন্টেজ অফ পপুলার সাপোর্ট এটা আপনারা যোগ্য করে নিলেই আমরা এটা পাবো। সংবিধানের বেশ কয়েকটি ধারা পরিবর্তনেও একমত হয়েছে দলগুলো, আর কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশনের ওপর। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐক্যমত্যে আসতে পারছেন না, সেহেতু একাধিক দিন ধরে উচ্চকক্ষ বিষয়ক আলোচনার পরে আজকে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। রোববার আবার বৈঠক হবে, সেদিন আলোচনা হবে নারী এমপি নির্বাচন প্রক্রিয়া নিয়ে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে আপিল করার ঘোষণা দিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে, কিন্তু ত্রয়োদশ সংশোধনী নিয়ে তাদের আপত্তি রয়েছে। সে কারণেই আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি, এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে।
বিএনপিকে বিতর্কিত করতে সোহাগ হত্যার ভিডিও ভাইরাল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের নেতারা আরও বলেন, বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে কিছু রাজনৈতিক দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই চলতে থাকে স্লোগান। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার বরদাস্ত করা হবে না। যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। এনসিপি এবং জামাত ইসলামী এবং আপনাদের চরমোনাই এই তিনজন মিলে তারা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিক্ষোভ অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই সমস্ত দুষ্কৃতিকারী ভারতের এজেন্ট যারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যতক্ষণ না পর্যন্ত নিবৃত্ত না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে পাহারাদার হিসেবে থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল করা ছিল উদ্দেশ্য প্রণোদিত। আর কোনো অপপ্রচার চালালে রাজনৈতিকভাবে জবাব দেয়া হবে। একটি ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিও যে করেছে সে কেন ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো, অথচ তাকে কেউ আঘাত করলো না। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এদিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয়। স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শান্তিনগর মগবাজার হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। একই সাথে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বলেছেন, এদের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ভোলা ও বরিশালের পথসভায় এসব মন্তব্য এনসিপি নেতার। 15তম দিনে ভোলায় জুলাই পদযাত্রা করেছে এনসিপি। পরে পথসভা করে ভোলা প্রেসক্লাব চত্বরে। সভায় এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, মৌলিক সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড সন্তোষজনক নয়। তিনি মন্তব্য করেন, নতুন রাষ্ট্র গঠনে সহায়তা না করে একটি দল চাঁদাবাজিতে উঠে পড়ে লেগেছে। তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন সামান্তা। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। ভোলাবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা কখনো এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব কখনো পাত্তা দিবেন না। সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলবেন এবং এদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। ভোলা থেকে পদযাত্রাটি যায় বরিশাল। সেখানে পথসভায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, এই কমিশন কোনোদিন গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটির মোকাবেলা করব। বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করবে এনসিপি। 64 জেলায় ছড়িয়ে দিতে আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণের স্বপ্নগুলো। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান নেতা শামীম মাহফুজকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শামীম মাহফুজকে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা সাভার থানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখে মঙ্গলবার আদালতে তোলে পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। শামীম মাহফুজের বাড়ি গাইবান্ধার কলেজ পাড়ায়। পাকিস্তানি সংগঠনটির সঙ্গে জড়িত অভিযোগে শামীম সহ এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ তথ্য জানান। বলেন, গত মে মাসে মালয়েশিয়া সফরের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। পরে 10 জুলাই পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার। ফলে যেসব বাংলাদেশি কর্মীরা পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মাল্টিপল ভিসা সক্রিয়ভাবে ইস্যু হয়ে যাবে। এই বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। দায় দেনা পরিশোধে বোরো মৌসুমে ধান কাটার পরপরই তা বিক্রি করেছেন বেশিরভাগ কৃষক। এরপর দেশব্যাপী মজুতদারদের দৌরাত্ম্য দ্রুত বাড়তে থাকে ধানের দাম। চালকল ব্যবসায়ীরা বলছেন, ধান চালের বাজারে প্রভাব রাখছে বড় শিল্পগোষ্ঠীও। এমন অবস্থায় বাজারে কৃত্রিম সংকট খতিয়ে দেখতে সরকারি তদারকির তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বোরো ধান কাটা হয়। এবার বোরো মৌসুমে ফলন হয়েছে বাম্পার, আর সরকারিভাবে সংগ্রহে প্রতিমণ ধানের দাম ধরা হয় 1440 টাকা। যদিও সাধারণ কৃষকরা সেই সুযোগ পাননি, কেননা ধানের নির্দিষ্ট আর্দ্রতা বজায় রাখা, গুদাম পর্যন্ত পরিবহন, অ্যাপ ব্যবহার সহ ছিল নানা প্রতিবন্ধকতা। ভরা মৌসুমে বাজারে মোটা জাতের ধান বিক্রি হয়েছে 1000 থেকে 1150 টাকায়, সরু জাতের ধান বিক্রি হয়েছে 1300 টাকা পর্যন্ত। 1000, 1100-1200 টাকা দাম বেঁচে ফেলছি আমরা। বেঁচে আমরা হালকা টাকা দিছি, এই পালে হনি তাদের দিছি, ধান আর নেই। এখন বেশিরভাগ কৃষকের ঘরে বেচার মতো ধান নেই, কিন্তু বাজারে দাম বাড়ছে দ্রুত। সরু ধানের মন পৌঁছেছে 1700 টাকায়, মোটা ধানের দাম ছাড়িয়েছে 1300 টাকা। ধানটা উঠার সময় যদি এই দামটা হয় তাহলে কৃষক লাভবান হবে। এই মুহূর্তে কৃষকের ঘরে ধান নেই, যারা বড় কৃষক তাদের ঘরে ধান আছে। খাদ্যপণ্য মজুত ও বিপণন আইন মাঠ পর্যায়ে কার্যকর হয়নি, তাই নিয়ম নীতির তোয়াক্কা করে না ধান মজুতদাররা। বড় বড় শিল্পগোষ্ঠীও চালের বাজারে প্রভাব রাখছে বলে মনে করেন চালকল মালিকরা। হাটে বাজারে মজুতদার হয়ে গেছে কিছু, যারা মনে করেন চাকরি করে কিংবা একটা দোকান করে, তার পাশাপাশি তারা ধান কিনে রাখে। এটা কিন্তু প্রশাসন কেউ খোঁজও করে না, দেখেও না। কিছু বৃহৎ শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তাদের অধিক পরিমাণ ধান ক্রয় করতে হয়। পাশাপাশি তারা হচ্ছে চাউল তাদের নির্ধারিত মূল্যে তারা বাজারজাত করে থাকে। এইসব কারণে হচ্ছে এই ভর মৌসুমে হচ্ছে ধানের চালের মূল্য বেশি বলে আমি মনে করছি। এত অল্প সময়ে কেন এরকম একটা উল্লম্ফন এটা ঘটলো, এটা একটা বোঝার ব্যাপার আছে, দেখার নিশ্চয়ই ব্যাপার আছে, এবং সরকারি আইন অনুযায়ী যেভাবে থাকার কথা সেভাবে আছে কিনা এটা হলো একটি কাজ। এদিকে ধানের দাম বৃদ্ধিকে সামনে এনে মিলাররা গত এক মাসে চালের কেজিতে বাড়িয়েছে 3 থেকে 8 টাকা পর্যন্ত। এমন অবস্থায় বেসরকারিভাবে চাল আমদানি আবারও শুরু করার তাগিদ দিচ্ছেন অনেকে। মজুতদারের ব্যবসা ভাঙা যাবে, আপনি আমদানি করলেই মজুতদারের ব্যবসা ভেঙে যাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্বাভাবিক জোয়ার ও প্রাকৃতিক ঝড়ে কুয়াকাটা সৈকতের 11 কিলোমিটার এলাকা বিলীন। 1 দশকে সাগর গর্ভে হারিয়ে গেছে নারিকেল বাগান, ঝাবন। 0 পয়েন্টে ঝুঁকিতে রয়েছে শহররক্ষা বাঁধ ও দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন। পানি উন্নয়ন বোর্ড ও গবেষকরা বলছেন, অর্থ বরাদ্দ না হওয়ায় এখানে নির্মাণ হচ্ছে না স্থায়ী বাঁধ। প্রতি বছরই সৈকতের প্রতি আগ্রহ কমছে। বঙ্গোপসাগরের কোলে পূর্ব পশ্চিম দিক নিয়ে এক বেলাভূমি কুয়াকাটা। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সাগরের অপরূপ সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটকরা। অথচ 0 পয়েন্টের 2 দিকে অন্তত 11 কিলোমিটার সৈকত বিলীন হয়ে গেছে সাগর গর্ভে। আমরা আসি বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে, সেটা আসলে আসার পরে সেটা মানে সেরকম সৌন্দর্য নেই। বাচ্চারা আইসে নাম দিতে পারতেছি না, ভয় পাচ্ছি তো। একটা টুরিস্ট এসে খুব দৌড়াইয়া তারা হাঁটাহাঁটি করে দৌড়াতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে। আমরা কি দেখতে পাচ্ছি, ওই বিচের সামনে বিভিন্ন জায়গায় খালি বস্তা বস্তা বস্তা। পূর্ব দিকে সৈকতের কোল ঘেঁষে প্রায় 200 একরের নারকেল বাগান আর নেই। সাগরে বিলীন হয়েছে ঝাউবন ও ইকো পার্ক। ভাঙনের মুখে শহররক্ষা বাঁধ। ভাঙন রোধে কয়েক বছর ধরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না। কুয়াকাটা ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 759 কোটি টাকার একটা ডিপিপি আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি।
পাস হলে অতি দ্রুতই আমরা কাজ শুরু করতে পারব। বাঁধ প্রকৌশলীরা বলছেন প্রতি বছরই এই অংশে সৈকতের ভাঙন তীব্র হচ্ছে। শহররক্ষা বাঁধের সাথে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনও ঝুঁকিতে আছে। তাই এখানে খরচ বেশি হলেও কনক্রিটের বাঁধ তৈরি করতে হবে। এতে সৈকত রক্ষার পাশাপাশি নতুন চর সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরের পারে তুলনামূলকভাবে নদীর তীরে বাঁধ বানাতে যে টাকা লাগে তার চেয়ে একটু বেশি টাকা অবশ্যই লাগবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে ওই পার্মানেন্ট একটা কংক্রিট ব্লক দিয়ে যদি স্লোপ প্রোটেকশন করা হয়, সি বিচ ওইখানে আরো ল্যান্ড গেইনের একটা সম্ভাবনা আছে। জিওব্যাগে সৃষ্ট গর্ত বিপজ্জনক করে তুলছে সৈকত এলাকা, সাথে অপচনশীল প্লাস্টিকের বর্জ্য পুরো এলাকার দূষণ বাড়িয়ে দিচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তর সাগর সৈকতের বেহাল দশা। প্রতি বছর অস্বাভাবিক জোয়ার আর প্রাকৃতিক দুর্যোগে ভাঙছে এর বেলাভূমি। অথচ এই ভাঙন রোধে নেওয়া হয়েছে অপরিকল্পিত সব উদ্যোগ। পরিবেশ গবেষক, স্থানীয়রা এবং দর্শনার্থীদের দাবি, এখনও যদি কার্যকর উদ্যোগ না নেওয়া হয় তাহলে সাগরকন্যার সৌন্দর্য সাগরে বিলীন হয়ে যেতে পারে অচিরেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুয়াকাটা, পটুয়াখালী। আর এই নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ উদ্দিন আক্তার, প্রাকৃতিক দুর্যোগে ভাঙন রোধে কি কি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন? আমি এই মুহূর্তে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমার পিছনে 2 কিলোমিটার অদূরে ছিল কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট। অব্যাহত বালুক্ষয় এবং সমুদ্রের করাল ঘেঁষে এই 2 কিলোমিটার এলাকা প্রস্থ কিন্তু ভেঙে গেছে। দীর্ঘ 22 কিলোমিটার সৈকত কিন্তু ভাঙন চলছে। তবে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের 3 নদীর মোহনা পর্যন্ত ব্লক ফালানোর কারণে ভাঙন রোধ হয়েছে। তবে সৈকতের পূর্ব পাশে 11 কিলোমিটার এলাকায় কিন্তু এখনও ভাঙন চলছে। ইতিমধ্যে সমুদ্রে গর্ভে বিলীন হয়ে গেছে ফয়েজ মিয়ার নারিকেল বাগান, ঝাউ বাগান, ইকো পার্ক সহ বহু স্থাপনা। এখানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অনেক গাছ ভেঙে পড়ে আছে। আমরা এখানকার বিশেষজ্ঞর সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে জলবায়ুর নেতিবাচক প্রভাব এবং ভাঙনের ধারা অব্যাহত প্রায় 20 বছর পর্যন্ত রয়েছে। জিরো পয়েন্টের পাবলিক টয়লেট ভেঙে সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। এছাড়া এখানে বর্তমানে ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, বেড়িবাঁধের বাইরে বহু স্থাপনা। ভাঙন রোধে প্রতি বছর আমরা দেখতে পাই জিও ব্যাগ ফেলানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড মূলত এই জিও ব্যাগ ফেলেছে। তবে এই জিও ব্যাগ ভাঙন রোধের তো দূরের কথা, উল্টো এসব জিও ব্যাগ পর্যটকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জিও ব্যাগগুলো থেকে বালু ক্ষয় গিয়ে শ্যাওলা পরে জমে পিছল হয়ে আসে, যার কারণে প্রতিনিয়ত পর্যটক পিছল হয়ে পড়ে যাওয়ার কারণে আহত হচ্ছে। এছাড়া আমার সাথে কথা হয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে, তারা যেটা জানিয়েছেন যে ভাঙন রোধে স্থায়ী প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রস্তাবনা 5টি হলে অতি দ্রুত তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। বর্ষাতেও সুনামগঞ্জের হাওরে কাঙ্ক্ষিত পানি নেই। হাওর অঞ্চলে বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ফলে হাওর থেকে মাছ ধরা ও আগাম আমন মৌসুম নিয়ে চিন্তিত কৃষক। পানি না আসার কারণে হিসেবে বৃষ্টিপাত কম হওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন সংশ্লিষ্টরা। হাওর মানেই বিস্তীর্ণ জলরাশি। প্রতি বছর বৈশাখের শুরুতেই উজান থেকে নেমে আসা পানির ঢলে টইটুম্বুর হয়ে যায় সুনামগঞ্জের 53টি হাওর। বর্ষায় সবকটি হাওরে থাকে থই থই পানি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। বর্ষায় হাওরে নেই কাঙ্ক্ষিত পানি, ফলে অস্তিত্ব সংকটে পড়েছে মাছ সহ অসংখ্য জলজ উদ্ভিদ এবং হাওরের জীববৈচিত্র্য। এছাড়াও পানি না থাকায় চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা। মেঘও কমই, কিন্তু মাছ মারার সমস্যা বেশি, মাছ কম আমার এলাকার মাঝে। গরিব গাঙ্গাল কষ্টের মধ্যে আছে। আর এই রোডও পানি উইয়া গেছে, কিছু পানি উইয়া গেছে, আর তো পানি উইতেছে না। মাছ লাগতো থাকলে তো মাছ, পানি নাই, মাছ আইব করতে। এবছর পানি কম আসার কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। এবার বৃষ্টিপাত না হওয়ায় এবং জলবায়ুর পরিবর্তনে হাওরগুলোতে জলের কোনো আবাস নেই। বৃষ্টিপাত না থাকাতে এবং বন্যা না আসাতে
আমাদের এখানে হাওরে মৎস্য চাষ করা যাচ্ছে না। হাওড় অঞ্চলে স্বাভাবিক বৃষ্টি ব্যাহত হলে হিজল, করজ, বরুণ সহ অন্যান্য উদ্ভিদ বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে কমিটি হলেও 6 মাসে কোনো অগ্রগতি নেই। অনিয়মের কারণে এর আগে 3বার শাস্তিমূলক বদলি ও 1বার গ্রেড অবনমন হয় এই কর্মকর্তার। কিন্ডারগার্টেনের নিবন্ধক শিক্ষক বদলি সহ নানা কাজে ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এদিকে অভিযোগ অসত্য দাবি করে আব্দুস সালাম বলেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনে ঘুষ নেন 50,000 থেকে 1.5 লাখ টাকা। সরকারি স্কুল মেরামতের বরাদ্দ থেকে দাবি করেন বকরা। এমনকি পিয়ন নৈশ প্রহরীদের বোনাস থেকেও 500 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। গত 12 জানুয়ারি গাজীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদে যোগদানের পর থেকে আব্দুস সালামের বিরুদ্ধে ঘুষ অনিয়মের নানা অভিযোগ করেছেন শিক্ষক সহ ভুক্তভোগীরা। বলে যে টাকা আনছেন, আমরা বলি কিসের টাকা, বলছে যে 3 লাখ টাকা লাগবে। আমরা বলছি টাকা তো দেওয়া যাবে না। উনি কি করে, এই আমাদের ফাইল, আমাদের কাগজপত্র সব ঠিক আছে, দেখো উনি ফাইল ছুঁড়ে ফেলে দেয়। উনি আমাদের সামনে অফিসে বসেই বিভিন্ন প্রকার অমানবিক আচরণ, তারপরে অশালীন বক্তব্য, আমরা তার এইগুলোর খুবই ক্ষুব্ধ। তার বিরুদ্ধে নিবন্ধন বাণিজ্য, বদলিতে অনিয়ম সহ নানা অভিযোগে কয়েক দফার সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। এসব ঘটনায় গত 21 জানুয়ারি উপপরিচালক তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে 6 মাসেও তদন্তের কোনো অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জেলা প্রশাসক, আমাদের পুলিশ প্রশাসন সহ আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সচিব বরাবর ওনার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণ চাই। অধিদপ্তর তদন্ত করে গেছে কয়েকদিন আগে, এগুলো তদন্ত হচ্ছে, ঘটনার সত্যতা প্রমাণ হলে শাস্তি হবে, তদন্ত চলছে। এই বিষয়ে যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করেন সালাম। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি উপজেলা শিক্ষা কর্মকর্তার। প্রক্রিয়াটাকে কিভাবে বিঘ্নিত করবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হচ্ছে সত্য। এবং এই বিষয়টি কিন্তু আমার উপরের কর্তৃপক্ষও কিন্তু এটি হচ্ছে অবগত। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে আগের 3টি বিভাগীয় মামলাও চলমান আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।